কিরে লালু, তুই কি কোনো খবর পেলি? ওই গোপাল তার পুকুর আমায় দেবে কিনা? গোপালের পুকুরটা যে আমার অনেক পছন্দ হয়েছে রে। মালিক, আমি তো গোপালকে বলেছিলাম পুকুরটা বিক্রি করার কথা, কিন্তু গোপাল তো রাজি হচ্ছে না। না না, ওই পুকুর আমার চাই। তুই যে করি হোক গোপালকে রাজি করিয়ে নে। ঠিক আছে মালিক, আমি তাহলে এখনই গোপালের বাড়িতে যাচ্ছি। এই বলে লালু গোপালের বাড়িতে গেল আর গোপালকে ডাকতে লাগলো। গোপাল, ও গোপাল, বাড়িতে আছো? কি রে, এভাবে ডাকছিস কেন? বল, কি বলবি? তুমি কি তোমার পুকুরটা বিক্রি করবে না? অরুণ মশাই ভালো মজুরি দিবে, দিয়ে দাও পুকুরটা। না না, আমি এই পুকুরটা বিক্রি করতে পারবো না। মোড়ল মশাইকে একথা বলে দিও। ঠিক আছে, আমি তাহলে আসি। এ কথা বলে লালু সেখান থেকে চলে গেল আর মোড়লকে সব কথা জানিয়ে দিল। সোজা কথায় কাজ না হলে অন্য পথে যেতে হবে, বুঝেছিস লালু? জি মালিক। এরপর লালু মোড়লের জন্য খাবার নিয়ে আসে আর মোড়ল খাবার খেয়ে নেয়। অন্যদিকে গোপাল তার বউকে বলে, গিন্নি, আমি এবার কি করব বলো তো? মোড়ল মশাই যে আমার পিছুই ছাড়ছে না। তাহলে মোড়ল মশাইয়ের কাছে পুকুরটা বিক্রি করে দাও। এসব তুমি কি বলছো গিন্নি? ওই একটাই পুকুর আমাদের, কোনো বিপদে কাজে লাগতে পারে। আর কৃষি কাজ করে কতদিন সংসার চলবে বলো তো? আমি ভাবছিলাম পুকুরে মাছ ছেড়ে দেব। কি রে গোপাল, গোপাল? হ্যাঁ দাদা, বলেন। আমার জমি সব ধান কেটে ফেলতে হবে, তুই যদি আমার জমি সব। আর গোপাল সে লোকটির ধান কাটার জন্য তার জমিতে গেল আর ধান কাটতে লাগলো। সন্ধ্যার সময় গোপাল বাড়িতে চলে এলো। হ্যাঁ গো, এই তোমার বাড়িতে আসার সময় হলো। সবগুলো ধান তো কাটতে হবে, তাই না? ধানগুলো কেটে দাদার কাছ থেকে টাকা নিয়ে চলে এলাম। গিন্নি, বাড়িতে বাজার আছে নাকি নিয়ে আসবো? না গো, বাজার আছে বাড়িতে, নিয়ে আসতে হবে না। এরপর গোপালের বউ গোপালকে খাবার খেতে দিল আর গোপাল খাবার খেলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। একদিন সকালবেলা আজ বাজারে গিয়ে মাছের পোনা নিয়ে আসি আর পুকুরে ছেড়ে দেই, তাহলে বেশ ভালোই হবে। এই বলে গোপাল বাজারে চলে গেল আর কিছু মাছের পোনা নিয়ে এলো আর পুকুরে ছেড়ে দিল। তখনই সেখানে গোপালের বউ চলে এলো। কি গো, তুমি পুকুরে মাছ ছেড়ে দিলে নাকি? হ্যাঁ গো, মাছগুলো বড় হলে বিক্রি করব, তাহলে সংসারটা আর একটু ভালোভাবে চলবে। বেশ, ভালো হলেই ভালো। এবার বাড়িতে এসো, তোমায় আবার কাজে যেতে হবে। ঠিক আছে, চলো। এরপর গোপাল খাবার খেয়ে কাজে চলে গেল। এভাবেই 1 মাস কেটে গেল আর একদিন গোপালের পুকুরে সব মাছ মরে গেল। এ নিয়ে গোপাল ও তার বউ খুব চিন্তায় পড়ে গেল। এসব কি হয়ে গেল গো? সব মাছ তো মরে গেল, সাথে সব টাকাও জলে গেল। এবার কি হবে? কি রে মা, তোরা এভাবে পুকুরের সামনে বসে বসে কান্না করছিস কেন? কি হয়েছে রে মা? আর বলো না বুড়িমা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে, সবগুলো মাছ মরে গেছে। কাঁদিস না তোরা, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বুড়িমা, তুমি এখানে, কিছু চাই তোমার? না রে,
কিছু চাই না, তোদের কান্নাকাটি শুনে তোদের কাছে এলাম, আমি এবার আসি। এরপর সেই বুড়ি সেখান থেকে চলে গেল। গোপাল ও তার বউ বাড়িতে ফিরে গেল। কিছুক্ষণ পর সেই বুড়ি আবার সেই পুকুরের সামনে এলো, আর সেই পুকুরে জাদু করলো, আর সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা। এ কি, এসব আমি কি দেখছি? গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি হয়েছে গো, আমাকে ডাকছো কেন? ওই দেখো, আমাদের পুকুর 3 রঙের হয়ে গেছে। কিন্তু এসব কি করে হলো? আমাদের পুকুর 3 রঙের পুকুর হয়ে গেল, এ কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এক কাজ করি, এখানে জাল ফেলে দেখি মাছ ওঠে নাকি। এই বলে গোপাল 3 রঙের পুকুরে জাল ফেললো, আর সেখান থেকে অনেকগুলো মাছ পেল। এসব দেখে তো তারা অবাক হয়ে গেল। হ্যাঁ গো, এবার তো আমাদের কপাল খুলে গেল। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। ভগবানের আশীর্বাদে আমরা এই 3 রঙের পুকুর পেয়েছি। গোপাল ও তার বউ 3 রঙের পুকুর পেয়ে অনেক খুশি হয়ে গেল। অন্যদিকে গ্রামের সবাই এই কথা জানতে পেল। মালিক, খবর শুনেছেন নাকি? এই যে এক অবাক কাণ্ড ঘটেছে। আরে, কি ঘটেছে সেটা তো বল। আপনি গোপালের যে পুকুরটি কিনতে চেয়েছিলেন, সেই পুকুর তো এখন 3 রঙের হয়ে গেছে। সেই পুকুর দেখার জন্য সবাই ভিড় জমিয়েছে, আর সেই পুকুরে নাকি অনেক মাছ। কি সব বলছিস? এবার তাহলে আমার খেলা শুরু করতেই হয়। কিন্তু আপনি কি করবেন মালিক? গোপালের 3 রঙের পুকুরের সব মাছ চুরি করে নিয়ে আসবো, আর সেগুলো কড়া দামে বিক্রি করব। আপনার মাথায় তো অনেক বুদ্ধি মালিক। শোন, কাল রাতে তোরা গোপালের পুকুরে গিয়ে মাছ চুরি করবি, বুঝেছিস? আর হ্যাঁ, সাবধানে কাজ করবি। জি মালিক, ঠিক আছে। পরদিন মোড়লের কর্মচারী জাল নিয়ে সেই 3 রঙের পুকুরে যায়, আর যখনই জাল ফেলে সে তখনই সেখানে আটকে যায়। সে আর কোনো কথাই বলতে পারে না। পরদিন সকালবেলা। গিন্নি, আমি এই খাবারগুলো পুকুরে দিয়ে আসি। এ কথা বলে গোপাল তার পুকুরে চলে এলো, আর সে লালুকে দেখতে পেল, যে কিনা জাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এ কি লালু, তুই আমার পুকুরে? এসব আমি কি দেখছি? গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এসো। গোপালের ডাক শুনে গোপালের বউ সেখানে চলে আসে, আর গ্রামের অনেকেই সেখানে জড়ো হয়ে যায়। এই লালু তো আমাদের পুকুরের মাছ চুরি করছে, আর এভাবে আটকা পড়ে আছে কেন? আমি দেখছি কি করা যায়। 3 রঙের পুকুর, তুমি লালুকে ছেড়ে দাও। আরে, এ যে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। যাওয়ার কোনো জায়গা নেই লালু, তুই যে ধরা পড়ে গেছিস। এ কি, তোমরা আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমায় এসব মালিক করতে বলেছে। এসব কিছু শুনে তারা সবাই মোড়লের বাড়িতে যায়, আর মোড়লকে গ্রাম থেকে চলে যেতে বলে। আর মোড়ল তার ভুলগুলো বুঝতে পায়, আর সবার কাছে ক্ষমা চায়। গোপাল ও তার বউ বাড়িতে ফিরে আসে। এরপর থেকে তারা সে 3 রঙের পুকুরের সাহায্যে গিন্নি, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো। পারবো না আমি, কাজের লোককে যেমন ছাড়িয়েছো তেমন নিজে রান্না করবে আজকে থেকে। আজকে থেকে বাড়ির সব কাজ করবে। এবার নিজের খোলস থেকে বেরিয়ে এসো।
আরে গিন্নি, চুপ করো তো। আচ্ছা যাও, চা করে নিয়ে আসো। আমি একটু পর যাচ্ছি কাজের লোক খুঁজতে, আর এসব কথা যেন না শুনি। হয়েছে হয়েছে, চোরের মায়ের বড় গলা। এরপর মোড়লের বউ চলে যায় রান্নাঘরে। আর এদিকে মোড়ল বসে বসে মনে সুখে গান গাইতে থাকে। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। এই বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরলো নাকি? বুড়ো বয়সে গলা ছেড়ে গান ধরেছো যে? দেখো তোমার গান শুনে আশেপাশের কাকগুলো যেন বাড়িতে না চলে আসে। কেন কেন? এই সকালবেলা কাক কেন আসবে? এই বৈশাখে আসলে কাল বৈশাখী চলে আসবে। কাকেরা তো তোমার আপন ভাই, কাক আর তোমার গলা তো একই রকম। এই যে চা রাখলাম এখানে, খেয়ে নিও, আমি গেলাম। আরে, সারা গ্রামের মানুষ আমার চোখ দেখলে কাপড় ভিজিয়ে ফেলে, আর আমার গিন্নি কিনা চেপে দিয়ে মেপে দিল। এই তুমি কি বললে? আমাকে কিছু একটা বললে মনে হলো। এই যে, না গো গিন্নি, কই কিছু বলিনি তো, আমি গান গাচ্ছিলাম। চুপচাপ খেয়ে কাজের লোকের সন্ধানে বের হও, নইলে ভালো হবে না কিন্তু, এই বলে রাখলাম। যাচ্ছি গো যাচ্ছি। গিন্নির কান নাকি অন্য কিছু, পিঁপড়ের নাকের মতো। যাই যাই, গিয়ে দেখি কাজের লোকের সন্ধান পাই কিনা। কি দিনকাল পড়লো, আমাকে নাকি যেতে হবে কাজের লোকের সন্ধানে। এরপর মোড়ল বেরিয়ে পড়ে কাজের লোকের সন্ধানে। গ্রামের পথ ধরে কিছু দূর হাঁটার পর মোড়ল দেখতে পায়। কি ব্যাপার, ওই বড় গাছটার নিচে কে যেন বসে কান্না করছে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। এ কি, এই মেয়ে, কে তুমি? এই গাছের নিচে বসে কান্না করছো? কে কে? আমি রাখি, পাশের গ্রামে থাকতাম। আমার এখন দুকুলে কেউ নেই। এই গ্রামে এসেছিলাম কাজের সন্ধানে, কিন্তু কেউ কোনো কাজ দিল না। তা এবার কান্না থামিয়ে বলো তো দেখি, কি কি কাজ পারো? আমি বাড়ির সব কাজ পারি, রান্না থেকে শুরু করে সব। ভালোই হলো, বেশি দূর যেতে হলো না। আচ্ছা, তুমি আমার সাথে চলো, দেখি আমার বাড়িতে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি কিনা। আপনি এই গ্রামের মোড়ল বুঝি? হ্যাঁ, এবার চলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার আসো তো। কি হলো কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার কেন করছো? এ কি, এই মেয়ে আবার কে? গিন্নিমা, আমি আপনাদের বাড়ির নতুন কাজের মেয়ে। ভালোই তো ফটর ফটর করো দেখছি, তা সব কাজ পারো তো নাকি? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আর কিছু ভুল হলে একটু শিখিয়ে দেবেন। শুনেছি আপনি নাকি দয়ার সাগর। কোথায় শুনলে এসব কথা? এই তো আসার সময় শুনলাম, লোকে বলাবলি করছিল আপনি নাকি দয়ার শরীর। গ্রামের অসহায় গরিব দুঃখীদের আপনি কত সাহায্য করেন। আরে ওরা একটু বেশি বলেছে। যা, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য শরবত নিয়ে যাচ্ছি। যাক, কাজ হয়েছে, এবার সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। এমা, গিন্নিমা, এসব আপনি কি বলছেন? আপনারা বরং ঘরে যান, আমি শরবত করে আনছি। আচ্ছা, এদিকের হাতের কাজগুলো শেষ করে রান্নাটা বসিয়ে দিস। তারপর তারা ঘরে চলে যায়, আর রাখি একটু পর শরবত নিয়ে তাদের ঘরে যায়। গিন্নিমা, এই নিন আপনাদের শরবত। তা গিন্নিমা, কি রান্না করব?
আজ ইলিশ মাছ রান্না করিস তো, দেখবো তোর হাতের রান্না কেমন। বাহ, শরবতটা তো দারুণ হয়েছে খেতে। রাখি, এই রাখি, তাড়াতাড়ি এদিকে আয়। কিরে রাখি? কি হলো গিন্নিমা, এভাবে ডাকছেন কেন? রাখি, তাড়াতাড়ি যা, গ্রামের বৌদ্ধ মশাইকে খবর দে তোর বড়বাবু যে কেমন করছে, বিছানা থেকে উঠতে পারছে না। বৈদ্যকে খবর দিয়ে কোনো লাভ হবে না। এ হলো আমার তৈরি বিষ, এর প্রতিষেধক শুধু আমার কাছেই আছে। রাখি, তোর মাথা খারাপ হলো নাকি? কি সব বলছিস তুই? 20 বছর আগের কথা মনে আছে কি? এ বাড়ি ছিল আমার দাদুর। দাদু তোদের ধার হিসেবে দিয়েছিল, কারণ তোদের কোনো থাকার জায়গা ছিল না। কে 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 তুই বল? একবার সুস্থ হতে দে, তারপর তোকে শুলে চড়াবো। এ তোরা কে কোথায় আসিস? কোনো লাভ নেই, আমি হলাম নীলকান্ত জমিদারের নাতনি। প্রতিশোধ নিতে এসেছি। তোর হাতে আর 30 মিনিট সময় আছে। আমার স্বামীকে বাঁচাতে কি করতে হবে বলো, আমি তাই করব। শুধু আমার স্বামীকে বাঁচিয়ে দাও। এটা হলো এই বাড়ির দলিল। শুনেছি মোড়ল নাকি এই বাড়ি আপনার নামে করেছে, তাই আপনি এই কাগজে একটা টিপসই দিয়ে দিন। না গিন্নি, তোমার কিছু হবে না, তুমি এ ভুল করো না। মোড়লের কথা উপেক্ষা করে মোড়লের স্ত্রী সেই দলিলে টিপসই দিয়ে দেয়। এই নে, এটা তোর স্বামীকে খাইয়ে দে, আর এখান থেকে অনেক দূরে চলে যা। ধার করা বাড়িতে আর থাকতে পারবি না তোরা। তারপর তারা বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। দাদু দেখো, আজ তোমার ধার দেওয়া বাড়ি আমি উদ্ধার করেছি, কিন্তু আফসোস তুমি দেখে যেতে পারলে না। কৃষ্ণনগর নামে একটি গ্রামে থাকতো মিলু নামের একটি মেয়ে। সে দেখতে অনেক মোটা ছিল, তাই তার মা তাকে অনেক কথা শোনাতো। আর মিলু মোটা হওয়ার কারণে অনেক দুঃখ প্রকাশ করত। একদিন মিলুর মা মিলুকে ডাকতে লাগলো। মিলু, আরে এই মিলু, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। কি রে, এত দেরি হয় তোর আসতে? এত দেরি হলো কেন রে? ও, আর হবেই না বা কেন? তুই যে মোটা, তোর আসতে তো দেরি হবেই। এভাবে তুমি কেন বলছো মা? আমি তো তোমারই মেয়ে। হয়েছে, থাক, এইসব আর বলতে হবে না। যা, এখন কাজ কর গিয়ে। একটু তাড়াতাড়ি কাজ করিস, আরো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে মা। মিলু কাজ করতে চলে যায়। মিলু অনেক মোটা থাকায় তার কাজ করতে অনেক সময় লাগে। এ নিয়েও মিলুকে অনেক কথা শুনতে হয়। মিলুর মা মিলুকে বিয়ে দেওয়ার কথা ভাবে। এই অলক্ষণে মেয়েটাকে নিয়ে কি যে করব ভেবে পাচ্ছি না। কেউ তো পছন্দই করছে না। শুনলাম আপনার বাড়িতে নাকি একটি মেয়ে আছে, আর তাকে নাকি বিয়ে দিতে পারছেন না। আমি থাকতে এ চিন্তা আর করতে হবে না। দেখি দেখি, আগে আপনার মেয়েটাকে দেখি। এই আপনার মেয়ে? আচ্ছা, ঠিক আছে, এবার আমি আসি। আরে কি হলো?
আপনি যে কিছুই বললেন না। কয়দিন পর কথা হবে, এখন নয়। এভাবেই সবাই এড়িয়ে চলতো। আর এবার মিলুর মা ভীষণ রেগে গেল আর মিলুকে বাড়ি থেকে বের করে দিল। তুই আর কখনোই আমার বাড়িতে আসবি না, আর আমি তোর এই মুখ কখনোই দেখতে চাই না। এসব শুনে মিলু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর জঙ্গলের ভিতরে একটি নদীর পাড়ে বসে মিলু কান্না করতে থাকে আর বলে, হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত মোটা বানিয়ে দিয়েছো, যার কারণে মা আমাকে একদম দেখতে পারে না। আর আজ তাই আমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে। কে তুমি? আর তুমি এভাবে কান্না কেন করছো? কি হয়েছে তোমার? আমি মিলু, আমি যে অনেক মোটা, এজন্য কেউ আমাকে দেখতে পারে না। সবাই আমাকে অনেক কথা শোনায়, আমার মাঝে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? এভাবে কান্না করো না মিলু, আমাদের সবকিছুই যে সৃষ্টিকর্তার দেয়া। তবে আমি তোমাকে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। এসব শুনে মিলু ভীষণ খুশি হয়ে গেল। আর সেই মৎস্যকন্যা মিলুকে দুইটি ফল দিল, একটি ছিল আম আর একটি ছিল আপেল। এ কি, তুমি তো আমাকে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছিলে, কিন্তু তুমি তো আমাকে দুটো ফল দিয়ে দিলে। হ্যাঁ, এই ফল দুটোই তোমাকে সাহায্য করবে। মৎস্যকন্যার কথা যে কিছুই বুঝতে পারলাম না, এই দুটো ফল আমাকে কি করে সাহায্য করবে? এই বলে মিলু ফলগুলোকে নিচে রেখে দেয়, আর তখনই দুই ফল থেকে দুইটি বাড়ি তৈরি হয়ে যায়। এসব দেখে মিলু তো অবাক হয়ে যায়। আরে, এসব আমি কি দেখছি? এ তো দুই ফলের বাড়ি। এরপর মিলু প্রথমে আমের বাড়িতে ঢুকে পড়লো, আর সেখানে অনেক ধন, টাকা পয়সা আর সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। এসব দেখে মিলু অবাক হয়ে গেল। এরপর মিলু আপেলের বাড়িতে গেল। সেখানে শুধু একটি বিছানা আর কিছু খাবার ছিল। তখন মিলু বলল, আমি এই আপেলের বাড়িতেই থাকবো, আমার কোনো ধন রত্নের প্রয়োজন নেই, একটু শান্তিতে থাকতে পারলেই চলবে। এসব কথা আপেলের বাড়িটি শুনতে পেল, আর মিলুর এমন ব্যবহারে সে অনেক খুশি হয়ে গেল। আর সেই আপেলের বাড়িটি কথা বলতে লাগলো, মিলু, তুমি অনেক ভালো, যার কারণে তুমি আমার বাড়িটি পছন্দ করেছো। অন্য কেউ হলে তো আমার বাড়িটি পছন্দ করতো না, কারণ সেখানে অনেক ধন রত্ন ছিল, আর এগুলো কিছুই তুমি নাওনি। আর আমার বাড়িতে এমন কিছুই নেই। হ্যাঁ, কারণ ওগুলো কিছুই আমার চাই না। আমি সুন্দরভাবে, সুস্থভাবে জীবনযাপন করতে চাই। তোমার কথা শুনে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর তোমার যা প্রয়োজন হবে তুমি আমের বাড়ি থেকে নিয়ে আসবে। আমের বাড়ি থেকে নিয়ে আসবো? কিন্তু এটা কেন করব? কারণ ওই বাড়িটাও যে আমার, তুমি তোমার পরীক্ষায় জিতে গেছো। এসব শুনে মিলু অনেক খুশি হয়ে গেল,
আর তারপর থেকে মিলু সেখানেই থাকতে লাগলো। মিলুর জীবন অনেক সুখে কাটছিল। অন্যদিকে মিলুর মা বলতে লাগলো, মেয়েটাকে যে আমি কেন বাড়ি থেকে বের করে দিলাম, এখন যে মেয়েটার কথা আমার ভীষণ মনে পড়ছে। এসব বলে মিলুর মা অনেক আফসোস করতে লাগলো আর এভাবে একা একা জীবন কাটাতে লাগলো। আর একদিন মিলু তার মায়ের কাছে এলো। মিলুর মা মিলুকে দেখে অনেক খুশি হলো। মা, মিলু, তুই এসে গেছিস। তোকে যে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই চলে যাওয়ার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে। এভাবে বলো না মা, আমি যে তোমাকে আমার সাথে করে নিতে এসেছি। চলো মা, চলো। মিলু তার মাকে দুই ফলের বাড়িতে নিয়ে আসে। দুই ফলের বাড়ি দেখে সে অবাক হয়ে যায়। আর এরপর থেকে মিলু তার মাকে নিয়ে দুই ফলের বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগে।